আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ বাক্যকে কীভাবে নেগেটিভে করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা বিষয়গুলো ওই রুলস হিসেবে না পড়ে জিনিসগুলোকে আমরা বাক্য হিসেবে পড়ার চেষ্টা করি, তাহলে জিনিসটা সহজে বোঝা যাবে। ঠিক আছে? আর রুলসগুলো পরীক্ষায় আমরা রিকল করতে পারবো না। পরীক্ষায় তো আর রুলস লেখা থাকবে না, পরীক্ষায় সেন্টেন্স দেওয়া থাকবে। তো সেন্টেন্স অনুসারে আমাকে এখানে আনসার করতে হবে। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ বাক্য থাকে ওখানে নেগেটিভ করতে হবে, হয়তো রুলস বলা থাকবে না। তো আমরা রুলসের থেকে সেন্টেন্সকে বেশি ফোকাস করব। তো আজকে অ্যাফার্মেটিভ নেগেটিভের যে কোয়েশ্চেনগুলো আছে বেশিরভাগ সময় ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, তো প্রথম হচ্ছে হোয়াট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে এখানে বাক্যের অর্থ পরিবর্তন হতে পারবে না, কিন্তু বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। আমি যদি প্রথমত বললাম হি ইজ এ বয়, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে সে একজন বাবা। এখন আমি যদি এটাকে নেগেটিভ করি হি ইজ নট এ বয়, তাহলে তো এটা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা তো নেগেটিভই হয়েছে, তো হি ইজ নট এ। এখন এখানে তো এটা নেগেটিভ হয়েছে, কিন্তু নেগেটিভ হলে এটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে পারবো না। ঠিক আছে? কারণ এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। তো অর্থ দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে অর্থ পরিবর্তন না হয়। অর্থ কোনোভাবে পরিবর্তন হওয়া যাবে না। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমরা একটা বাক্য দেখবো, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে everyone hates a liar. এই বাক্যটার অর্থ হচ্ছে প্রত্যেকেই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো এটা নেগেটিভ কী হবে? তাহলে এখানে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করতে হবে। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করতে হবে। এরপরে যেটা আছে সেটা বুঝতে হবে। এভরি পরে ওয়ান থাকলে ওয়ান করতে দেয়ার ইজ নো ওয়ান। এভরি পরে ধর্ম এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, মানে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। তাহলে এভরি পরিবর্তে আমরা বসবো দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো, এরপর ওয়ান যেটা আছে সেটা বলবে দেয়ার ইজ নো ওয়ান। দেয়ার ইজ নো ওয়ান, এরপর একটা বাট দিতে হবে। দেয়ার ইজ নো ওয়ান বাট ইটস এ লায়ার। এখানে টেন্স বা আনুষঙ্গিক কোনো কিছু কিন্তু পরিবর্তন করতে হয়নি। ঠিক আছে? এটা হচ্ছে আমরা পরিবর্তন করতে। তাহলে এভরিওয়ান হেটস এ লায়ার, তাহলে এটা নেগেটিভ কী হবে? দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। তাহলে আমরা কী করছি? জাস্ট এই এভরি ওয়ার্ডটার পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করছি। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ইউজ করছি। এরপর হচ্ছে আমরা এরপর অংশটা বসাইছি, এরপরে আমরা একটা বাট ইউজ করছি, এরপরে যা ছিল তা সিরিয়ালি বসাই দিচ্ছি। এইটা হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে এভরি পরিবর্তে আমরা দেয়ার ইউজ করছি, দেয়ার ইজ নো ইউজ করছি, এরপর এভরি পরে যে ওয়ার্ডটা ছিল সেটা বসেছি, বাট বসেছি, এরপর যেটা ছিল এটা হচ্ছে রুলসটা। এবং এই নিউজ আমরা পরে একটা এক্সাম্পল করি, তাহলে সেটা এরকম থাকবে এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে নেগেটিভ করতে হলে কী করতে হবে? তাহলে এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, তারপর মাদারটা লিখবো দেয়ার ইজ নো মাদার, তারপর বাট লিখবো, তারপর বাকি যা আসে তা বসাই দেবো। হ্যাঁ, কোনো টেন্স বা কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, যেমন আছে তেমন বসে দেবো। প্লাস আর চাইল্ড। তাহলে এমন কোনো মানাই যে তার সন্তানকে ভালোবাসে না, তাহলে এটা কিন্তু আগের অর্থের সাথে মিল আছে, কিন্তু এটা নেগেটিভ হয়েছে। হ্যাঁ, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ে তার সন্তানকে ভালোবাসে, এটা নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তার এমন কোনো মানে যে তার সন্তানকে ভালোবাসে, মানে মায়ে তার সন্তানদেরকে ভালোবাসে। সো এটা হচ্ছে জিনিসটা। আচ্ছা, এরপর আমরা একটা রুলস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাজ সুন এজ থাকলে কোনো বাক্য যদি অ্যাজ সুন এজ থাকে, কোনো বাক্য যদি অ্যাজ সুন এজ থাকে তো তার পরিবর্তে বসাতে হবে নো সুনার হেড। তার পরিবর্তে বসাতে হবে নো সুনার হেড। তারপর নো সুনার হেড বসাতে হবে। এবং এখানে যে ভার্বটা থাকবে, হ্যাঁ, নো সুনার হেড বসানোর পর যে ভার্বটা থাকবে ওই ভার্বটাকে অবশ্যই মানে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। হ্যাঁ, ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। এবং এরপর একটা দেন ইউজ করতে হবে, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল দেওয়ার পর ভার্বের সাথে বসাবো, এরপর দেন ইউজ করতে হবে। এরপর দেনের পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে লিখলে হয়ে যাবে। ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটে স্ট্রাকচার লিখলে হয়ে যাবে। তো এখানে অনেক কিছু বললাম, তো এটা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। না, এটা রুলসটা আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে বললাম, কিন্তু আমরা রুলসটাকে মূলত ফোকাস করবো না, আমরা এক্সাম্পলগুলো ফোকাস করবো। আচ্ছা, এখন বাক্যটা হচ্ছে এরকম
as soon as the thief saw the police, he ran away। হ্যাঁ, এটা হচ্ছে বাক্যটা। তাহলে আমরা নেগেটিভ করি, তাহলে এই অ্যাসুমেশনগুলোতে আমরা বসাবো নো সোনার হেড। হ্যাঁ, অ্যাসুমেশন বলবো নো সোনার হেড। তাহলে নো সোনার হেড, এবার সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট হচ্ছে দ্য থিফ। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে সি থেকে স হয়েছে, সি স সিন হবে এখানে। আরেকবার বুঝার উপায়, এখানটা হেড আছে। আমরা সবাই জানি হেডটা হচ্ছে ওই ভার্বের, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থেকে আসছে। হ্যাঁ, আমরা একটা নিউজলেট নিই, এখানে আমরা জানি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তো এটা যে কোনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এই হেড থাকলে হেডের পরে ভার্বটা অবশ্যই পিপি ফর্মে বসবে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, সো জিনিসটা আমরা একটু মনে করে দিলাম। তাহলে আমরা যখন আগের পেজে চলে আসি, তাহলে এখানে নো সোনার হেড দ্য থিফ সি স সিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সিন দ্য পুলিশ, তারপর হচ্ছে এখানে কমাপুরিতে দেন ইউজ করতে হবে, THAN। এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, দুইটা দেন আছে, একটা হচ্ছে THAN, একটা হচ্ছে THEN। এই দেনটা তুলনা করতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তুলনা করতে, আর এই দেনটা পরে বা পরবর্তী অর্থ ব্যবহৃত হয়, পরবর্তী বা পরে। এখন এখানে তো অবশ্যই এটা বসবে। হ্যাঁ, এই দেনটা বসবে, এই THENটা বসবে না। ঠিক আছে, এটা একটা আমাদের সবাই মাথায় রাখতে হবে। তাহলে নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন, তাহলে এখানে বসবে দেন হি এটা ঠিক থাকবে। এটা রান থেকে র্যান হয়েছে, ওটা পাস্ট টেন্সই থাকবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিটে বসবে। আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, অবজেক্ট আছে, এটা এইভাবে থাকে। দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন এজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এটার অর্থ হচ্ছে যেমাত্র চোর পুলিশকে দেখলো সেমাত্র চোরে কী হলো, দৌড়ে পালালো। আচ্ছা, আর এটা নেগেটিভটা হচ্ছে নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। চোর পুলিশকে যে না দেখলো, ওই পরেই দেখার পরই দৌড় মারলো। হ্যাঁ, এটা হচ্ছে বাক্যটার অর্থ। আচ্ছা, তাহলে আমরা এরপর একটা বাক্য দেখি। আচ্ছা, এটা হচ্ছে বাক্যটা। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তোমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রি বলে একটা বিষয় আছে। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রিটা কি? যেখানে অনেকের মধ্যে তুলনা বোঝাবে। ঠিক আছে, মানে অনেকের মধ্যে তুলনা। আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন কথা হচ্ছে এই বেস্ট মানে কি, সবচেয়ে ভালো। এখন এখন একটা ক্লাসের মধ্যে একজন দুইজন না অনেকজন থাকে, তো সবার মধ্যে তুলনা বোঝালে সেটা সুপারলেটিভ হয়। আর সুপারলেটিভ বোঝার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে ওয়ার্ডটা দিয়ে খেয়াল করতে হবে, বেস্ট ওয়ার্ডটা দিয়ে। ঠিক আছে, এটা আমরা সুপারলেটিভভাবে বুঝতে পারি। তো আমরা জানি ডিগ্রি চিন্তা না হয় একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। তো পজিটিভ হয় গুড, কম্পারেটিভ হয় বেটার, আর সুপারলেটিভ হয় বেস্ট। ওই হিসেবে গুড, বেটার, বেস্ট আছে সুপারলেটিভ। যাই হোক, তো এখানে আমরা আসলে ডিগ্রি আলোচনা করার বিষয় না। তো এখন তাহলে এখানে কী বসবে, এখানে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে হয় নেগেটিভ করতে হলে হয় নো আদার বসাতে হবে, অথবা ভেরিফাই বসাতে হবে।
ঠিক আছে। তো কখন আমরা নো আদার বসাবো, কখন ভেরিফাই বসাবো, যদি সিঙ্গুলার থাকে মনে থাকবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে আমরা নো আদার বসাবো, আর যদি সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তখন আমরা ভেরিফাই বসাবো। তো হোয়াট ইজ সিঙ্গুলার, মানে যেটা এক বচন বোঝাবে, তো হোয়াট ইজ প্লুরাল যেটা বহুবচন বোঝাবে, সেটা চেনার উপায় কি, এস বাই এস থাকবে, হ্যাঁ, সাবজেক্টের সাথে এস বাই এস থাকবে, এবার আমরা চিনতে পারবো। আচ্ছা, এখন এবার আমরা বাক্যটা থেকে চলে আসি। এখন ব্যাস বয়, এখানে বয়ের সাথে কিন্তু এস বাই এস নেই, তার মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট, আমার এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এখানে ভেরিফাই আসবে না, এখানে আসবে নো আদার। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, ঠিক আছে, ইজ সো গুড অ্যাজ হি, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, এটা নেগেটিভটা হবে নো আদার বয় no other boy in the class is so good as he. এখানে একটা লক্ষণীয় বিষয়, যেটা বেস্ট ছিল সেটা গুড হয়ে গেছে, মানে এটা এই গুড বেটার বেস্ট, তাহলে এটা আমরা পজিটিভ ফর্মে লিখছি, হ্যাঁ, এটাকে আমরা পজিটিভ ফর্মে লিখছি। তাহলে এখানে স্পেশালি খেয়াল করতে হবে সো ডট ডট এস, হ্যাঁ, সো ডট ডট এস, অনেকে এটা এভাবে লেখে এস ডট ডট এস, এভাবেও লেখা যায়, মানে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এভাবেও লেখা যায়, সো ডট এস এভাবেও লেখা যায়, যার যেটা সুবিধা সে সেভাবে করবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা তাহলে এখন এটা গেল, তাহলে এটা আসলে আমরা সবাই বুঝছি। তো এখানে একটা জিনিস লক্ষণীয় আবার বলছি, ভেরিফাই বসাবো নো আদার বসাবো, যেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা নো আদার বসাবো, এটা একটা বিষয় গেল। আর এখানে যে ব্যাস যেটা থাকবে ওটাকে আমাকে এটা তো সুপারলেটিভ ফর্ম আছে, এটাকে পজিটিভ ফর্মে লিখতে হবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, গুড বেটার বেস্ট, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, হ্যাঁ, এরকম এভাবে আমাকে সব এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হতে জিনিসটা আমরা আনতে পারবো। আচ্ছা, আমরা একটা বাক্য দেখব, I shall এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে এটাকে নেগেটিভ কেমনে করবো, খুব সিম্পল, জাস্ট রিমেম্বারের একটা অপোজিট ওয়ার্ড বসাবো, রিমেম্বার মানে স্মরণ করা, আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ করবো, তাই এটাকে আমি এভাবে বলতে পারি আমি তোমাকে ভুলে যাবো না, তাহলে এটাকে নেগেটিভ করলে হয় আই শ্যাল নট ফরগেট ইউ, ভুলে যাওয়া মানে ফরগেট, আর রিমেম্বার মানে স্মরণ করা, এটাকে লেখা যায় এরকম, এভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এটা হচ্ছে দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, তাহলে এটা ছিল একটা অসাধারণ জাহাজ, এটি ছিল একটি অসাধারণ জাহাজ, তাহলে যদি আমরা নেগেটিভ করি তো এখানে লিখবো এটি একটি কোনো সাধারণ জাহাজ ছিল না, এভাবে লেখা যায়। তাহলে এক্সট্রাঅর্ডিনারি এটার একটা বিপরীত, মানে একটা অ্যান্টোনিম বসাবো, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ, আর এটার অ্যান্টোনিম হবে সাধারণ, সাধারণের বিপরীতে অসাধারণ হয়, যেমন ভুলে যাওয়ার বিপরীত স্মরণ করা, তাহলে অসাধারণের বিপরীত হবে সাধারণ, তাহলে দিস ওয়াজ অ্যান, এটা হবে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটা হবে আমরা এটা পরের পেজে লিখি এই লাইনটা, দিস ওয়াজ নট অ্যান দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, তাহলে এটা কোনো সাধারণ জাহাজ নয়। এবার আমরা নেগেটিভ ওয়ার্ড স্কোর করতে পারি। এবার আরেকটা দেখি আমরা কোশ্চেন, আই অলওয়েজ agreed
উইথ হিম, আমি তার সাথে সবসময় সম্মত ছিলাম। তো এটা নেগেটিভ করলে কী হবে, অলওয়েজের জায়গায় নেভার লিখবো, আর একদিন জায়গায় ডিসএগ্রি লিখবো, টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আই নেভার disagreed with him. I never disagree with him. I always agree with him. Then agree with him. I never disagreed with him. এরপর হচ্ছে একটা বাক্য দেখি আমরা, রহিম was always punctual. রহিম অলওয়েজ, আচ্ছা এটাকে নেগেটিভ করলে কী হবে, এটা নেগেটিভ করলে হবে, এটার অর্থ হচ্ছে রহিম অলওয়েজ পাঞ্চুয়াল, রহিম সবসময় সময়াবর্তিতে ছিল, মানে সবসময় নিয়মকানুন মেনে চলত। তাহলে এটার বিপরীত হবে রহিম ওয়াজ নেভার লেট, মানে রহিম কখনো দেরি করতো না। পাঞ্চুয়াল মানে যে টাইমলি সবসময় আসে, তাহলে এটা নেগেটিভ হবে রহিম কখনো দেরি করতো, তাহলে এখানে বাক্যের অর্থ পরিবর্তন হচ্ছে না। তাহলে এটাকে আমরা অলওয়েজের জায়গায় নেভার বসাবো, পাঞ্চুয়ালের জায়গায় লেট বসাবো। এটাকে লিখবো রহিম ওয়াজ নেভার লেট। এভাবে আমরা চেষ্টা করি। পরের যদি আমরা দেখি, আচ্ছা এবার হচ্ছে টু ডট 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 টু এর রুলসটা। হ্যাঁ, এই রুলসটা হচ্ছে এ টু পরিবর্তে একটা সো বসাবো, এ টু পরিবর্তে একটা দ্যাট বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর এখানে ক্যান অথবা কুড আনবো, ক্যান অথবা কুড আনবো। আর ক্যান অথবা ক্যান কখন আনবো, যদি মানে বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান আনবো, আর কুড আনবো কখন, যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে। ঠিক আছে, তো ক্যান কুড বসানোর পর তারপর আমরা যে ভার্বটা বসাবো এটা অলওয়েজ বেস ফর্মে বসবে, অলওয়েজ বেস ফর্মে বসবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে ওই এটা কুড থাকলেও, হ্যাঁ কুড থাকলেও তুমি বলতে কুড, এটা তো পাস্ট টেন্স বসতে, তারপর ভার্বটা কি পাস্ট টেন্স আসবে না? যেমন আমরা ওয়াজের পরে ভার্ব আসলে ওটাকে পাস্ট টেন্স করি, তো ওয়াজ এটা পাস্ট নির্দেশক, ইজের পরে ভার্ব আসলে এটাকে প্রেজেন্ট লিখি, কারণ ইজটা হচ্ছে প্রেজেন্ট নির্দেশক, ওয়াজটা পাস্ট নির্দেশক। এভাবে হ্যাভ থাকলে আমরা পরে ভার্বটাকে প্রেজেন্টে লিখি। তাহলে এখানে তাহলে কি, যেহেতু কুড লিখছেন তাহলে কি ভার্বটা কি পাস্টে বসবে না? না, ভার্বটা পাস্টে বসবে না। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে। হ্যাঁ, মডেল অক্সিলারির পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে, সেজন্য এখানে ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে এটার সাথে কোনো এস বাই এস থাকবে না, এটা পাস্ট টেন্সে লেখা হবে না, এটা রুট ওয়ার্ডটা লেখা হবে। আচ্ছা আমি একটা সেন্টেন্স দিলে নিশ্চয়ই বুঝতে পারবো। আচ্ছা যেমন যেটা বললাম, হি ইজ টু উইক টু গো, সে হাঁটার জন্য, হি ইজ টু উইক টু গো মানে সে যাওয়ার জন্য খুবই দুর্বল। উইক মানে দুর্বল। তাহলে এখানে নেগেটিভ করলে তাহলে এখানে এটুকুতে সো ইউজ করতে হবে, এটুকুতে দ্যাট ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে বাক্যটা কীরকম হবে, হি ইজ সো উইক দ্যাট, এবার সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে হি। এবার ক্যান বা কুড লিখতে হবে, এটা যদি প্রেজেন্টে আছে কীভাবে বুঝলাম, এই যে ইজটা দেখে, হ্যাঁ প্রেজেন্টে আছে। এরপর তাহলে আমরা ক্যান বা কুড বসাতে ক্যান বসাবো, হি সো উইক দ্যাট হি ক্যান নট কিন্তু এখানে ক্যান বসেছি, ক্যান নট বসেছি, ক্যান বসে দেবে না, কারণ ক্যান বসালে তো বাক্যের অর্থ ঠিক থাকে না। হ্যাঁ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান গো, এটা কি হইল, এখানে বলছে হি ইজ টু উইক টু গো। ঠিক আছে, হি ইজ টু উইক টু গো, তাহলে সে খুবই দুর্বল মানে যাওয়ার জন্য। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো, মানে সে এতই দুর্বল যে সে যেতে পারছে না। এই বাক্যটা এভাবে মিনিংফুল হয়। ঠিক আছে, এখানে ক্যান দিলে বাক্যটার অর্থ পরিবর্তন হয়ে যায়, সেজন্য এখানে ক্যান দেওয়া যাবে না, ক্যান নট দিছি। আরেকটা বাক্য দেখতে পারি আমরা একটু প্র্যাকটিসের জন্য।
এটাকে আমরা নেগেটিভ করবো, তাহলে পারভিন ওয়াজ টু পুয়ার টু বাই এ চেন। আর পারভিন এতই গরিব যে একটা মানে চেনও কিনতে পারতেছে না আর কি। হ্যাঁ, এখন এটাকে আমরা নেগেটিভ করি, তাহলে টু পরিবর্তে আমরা কি সো ইউজ করবো, তাহলে পারভিন ওয়াজ সো পুয়ার, দেখবে এভাবে পারভিন ওয়াজ সো পুয়ার, এই টুগুলোতে দ্যাট ইউজ করবো, তাহলে পারভিন ওয়াজ সো পুয়ার দ্যাট। এবার আমরা সাবজেক্ট ইউজ করবো পারভিন তো মেয়ে হলে শি বুঝবে, শি। এখানে ক্যান বসাবো না কুড বসাবো, অবশ্যই কুড বসাবো যেহেতু এটা ফার্স্টে আছে। এমনি বুঝলাম এই যে ওয়াজ, এটা হচ্ছে পাস্ট নির্দেশক শব্দ, তাহলে শি কুড নট হবে। হ্যাঁ, শি কুড নট বাই চেন, এভাবে আমরা জানি। তাহলে পারভিন ওয়াজ টু পুয়ার টু বাই এ চেন, এটার নেগেটিভ হবে পারভিন ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই এ চেন। এরপর আমরা আরেকটা স্ট্রাকচার দেখি। আচ্ছা, যদি এখন থাকে এস ডট ডট এস, তাহলে এরকম বাক্য ক্ষেত্রে আমরা এই এস এর পরিবর্তে নট লেস ইউজ করবো, আর এস এর পরিবর্তে দেন ইউজ করবো। ঠিক আছে, তাহলে বাক্যটা কীরকম হবে? বাক্যটা হবে এরকম, হি ইজ এস ওয়াইজ এস ইউ, মানে সে তোমার মতনই জ্ঞানী। আর এটা নেগেটিভ হবে হি ইজ নট লেস দেন, হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ, এভাবে হবে হি ইজ নট লেস ওয়াইজ দেন ইউ, মানে প্রথম। তাহলে এটা বলতে আমরা যেখানে বলছিলাম নট লেস ইউজ করবো, আর এটা বলে দেন ইউজ করবো, দ্যাটস ইট। এভাবে করলে হচ্ছে, তাহলে এখানে লিখবো হি ইজ নট দেন। ঠিক আছে, আমি যে বাক্যগুলো লিখতেছি আশা করবো তোমরা আমার সাথে বাক্যগুলো খাঁচা লিখবো। যতই রুলস বুঝো না কেন, প্র্যাকটিস ছাড়া ইংলিশ গ্রামার ভালো করতে পারবো না। ইংলিশটাই এমন, এখানে প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্স যেরকম প্র্যাকটিস করতে হয়, এটাও সেরকম একইভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া এটা ভালো হবে না। আচ্ছা, এরপর হচ্ছে এরপর রুলসটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি চিরন্তন সত্য হয়। চিরন্তন সত্য মানে যেমন আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো কেমন রাখ পর্যন্ত পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে তো উঠবে না। আর যদি অভ্যাসগত সত্য হয়, অভ্যাসগত সত্য যেমন আমি প্রতিদিন নদীর পাড়ে হাঁটতে যেতাম, এরকম। তারপর হচ্ছে চিরন্তন সত্য বললাম, যেমন বললাম হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখন এটা তো আর মৃত্যু রাখ পর্যন্ত এটাই পদে থাকবে, তাই না? তো এক্ষেত্রে নেগেটিভ করার সময় এটাকে ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে। হ্যাঁ, ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে চিরন্তন সত্যকে। আবার বলতেছি চিরন্তন সত্যের ক্ষেত্রে নেগেটিভ করার সময় ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে, মানে এখানে কোশ্চেন মার্ক আনতে হবে কোশ্চেন লাস্টের সাথে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা বাক্য লিখে বুঝতে পারবো। যেমন বললাম দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তার মানে হচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এটা তো একটা চিরন্তন সত্য, তাই না? এটা তুমি বলো দ্য সান ডাজেন্ট সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে তো হইলো না, এটা বাক্য অর্থ পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে তো আমরা আগে যেরকম নেগেটিভ এই বিপরীত ওয়ার্ড বসাইছেন ওরকম বসাতে পারি। এখন তুমি বলো ওয়েস্টের বিপরীত কি ইস্ট বসালে হবে? এভাবে হয় না। হ্যাঁ, তো এটাকে ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ নেগেটিভ কেমন করবা? এখানে প্রথমে অবশ্যই ডু ডিড অথবা ডাস আনতে হবে। হ্যাঁ, আবার বলতেছি প্রথমে কি আনতে হবে? ডু ডিড অথবা ডাস। প্রথম কথা হচ্ছে ডিড কখন আসবে? যদি পাস্টে থাকে। এখানে কি পাস্টে আছে? নাই, তাহলে এই অপশনটা প্রথমেই বাদ। ঠিক আছে, এই অপশনটা প্রথমেই বাদ, ডিড আসার কোনো প্রশ্নই আসে না, এটা তো পাস্টে নেই। এবার ডু অথবা ডাস আসবে। ডাস কখন আসবে? যদি ভার্বটা প্রেজেন্টে থাকে। ডু কখন আসবে? বাট যদি প্রেজেন্টে থাকে। আচ্ছা, ভার্বটা কি প্রেজেন্টে আছে? যদি এস বাই এস থাকে তখন ডাস আনতে হবে। এখানে কি এস বাই এস আছে? তাহলে এখানে সেটস, তাহলে এখানে ডাস আসবে, ডু আসবে না, ডিডও আসবে না। আসলে জিনিসটা বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা প্রথমে আনতে হবে। আর যদি অক্সিলিয়ারি থাকে অক্সিলিয়ারিটা সামনে আসবে। অক্সিলিয়ারি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলো থাকলে ওগুলো আসবে। এখানে তো অক্সিলিয়ারি নেই, সেজন্য আমাকে ডু ডিড ডাস এই তিনটার মধ্যে যে কোনো একটা আনতে হবে। তো এটা আমরা করি, তাহলে এখানে প্রথমে ডাজেন্ট বসবে। হ্যাঁ,
ডাজেন্ট, হ্যাঁ ডাজেন্টটা বসালাম, এটা অ্যাপোস্ট্রোফি এস, হ্যাঁ যেটা এনের উপর যেটা লিখছি, মানে এরকম আর কি, এন অ্যাপোস্ট্রোফি এস টি, এরকম এভাবে লিখবো। এটা ডাজেন্ট, বাস জাস্ট দা বসাই দিব, ডাজেন্ট দ্য সান। এখন খেয়াল করবেন ডাজ দিছো, তো এখানে তো আর এসটা রাখার কোনো প্রশ্নই বসে না, এটা এসটা বসবে না, এসটা বাদ দিয়ে লিখতে হবে। ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এবং অবশ্যই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা আমি জিনিসটা আবার বলি, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। আমি বললাম ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না? আমি ভাত খাই, তো বললাম আমি কি ভাত খাই না, তার মানে আমি ভাত খাই আর কি। তো এটাকে এই সেন্সটা, এই সেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। হ্যাঁ মানে ইন্টারোগেটিভ করছে আবার নেগেটিভ করছে। নেগেটিভ কেমন করলাম, এখানে নট ইউজ করছি, নটটা তো নেগেটিভ, এভাবে করতে হবে। তাহলে যেগুলো চিরন্তন সত্য, তো ওগুলোকে নেগেটিভ আমরা এই সিস্টেমে করবো। হ্যাঁ আচ্ছা আরেকটা বাক্য দেখি, সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, তাহলে এই কথাটা তো চিরন্তন সত্য, তাই না? স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। এখন এটাকে নেগেটিভ করতে হলে এখানে ইজ আছে, তাহলে আমরা এখানে ডু ডিড বা ডাস আনবো না, কারণ এখানে অক্সিলারি আছে, ইজ নিজে একটা অক্সিলারি, তো অক্সিলারিকে সামনে নিয়ে আসো, ইজ বসালাম। তারপর এটাকে নেগেটিভ করো, তাহলে ইজেন্ট হবে, ইজ নটও লেখা যায়, জাস্ট ইজেন্ট লিখলাম। এবার বাকি যা আছে তা বসে দাও, ইজেন্ট হেল্প, তাহলে ইজেন্ট হেল্প 12, এবং শেষে একটা বাকি দিই। তো স্বাস্থ্য কি সম্পদ নয়, তো ইজেন্ট হেলথ 12, এভাবে আমরা লিখব। ঠিক আছে, আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা এরপর আমরা একটা রুল দেখি। আচ্ছা আমরা যদি কখনো বাক্য মেনে দেখি, তাহলে তারপরে আমরা বসাবো নট এ ফিউ, তারপরে আমরা বসাবো নট এ ফিউ। তাহলে একটা বাক্য দেখি, তাহলে সেটা হচ্ছে তাহলে এখানে মেনি আছে, মেনিগুলোতে আমরা বসাবো নট এ ফিউ, তাহলে লিখবো বাকিগুলো যেরকম সেরকম থাকবে। তো দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এভাবে করবো। হ্যাঁ এবং অবশ্যই আমি বলতেছি, আমি যে বাক্যগুলো রাখতেছি এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে একবার প্র্যাকটিস করবো। আচ্ছা তারপর যদি এখানে এফ ইউ থাকে, তাহলে আগেরটা ছিল মেনি থাকলে নট এ ফিউ বসাইছি, এখন হচ্ছে মেনি থাকবে না, এখন হচ্ছে এফ ইউ থাকবে, এফ ইউ। তাহলে এফ ইউ থাকলে এটা পরিবর্তে আমরা বসাবো নট মেনি, আমরা বসাবো নট মেনিটা বসাবো। তো একটা বাক্য দিকে আমরা জিনিসটা বুঝতে পারবো, সেটা হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে ফিউ পরিবর্তে আমরা বসাবো নট মেনি, তাহলে আই হ্যাভ ফিউ পরিবর্তে বসাবো নট মেনি, তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। হ্যাঁ আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তাহলে আমার কিছু বন্ধু আছে, তাহলে আমার তেমন বেশি বন্ধু নেই। হ্যাঁ এবার আই হ্যাভ লিটল রাইস, এখন নট মেনি বসাইছি, এবং এখানে এফ ইউ পরিবর্তে নট মেনিও বসে, নট মাছও বসে। হ্যাঁ আবার বলি, তাহলে এখানে এফ ইউ পরিবর্তে আমরা নট মেনি বসাতে পারি, আবার এফ ইউ পরিবর্তে আমরা নট মাছও বসাতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন নট মেনি বসাবো, কখন নট মাছ বসাবো। তো নর্মালি যদি কাউন্টেবল হয়, হ্যাঁ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করি, আর নন কাউন্টেবল ক্ষেত্রে আমরা মাছ ইউজ করি। হ্যাঁ এখন তুমি বলতে পারো কাউন্টেবলের ক্ষেত্রে বললেন কী হবে, আমরা মেনি ইউজ করতে পারি, আবার নন কাউন্টেবলের ক্ষেত্রে
নন কাউন্টেবলের ক্ষেত্রে মাছ ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল মানে এটা বাংলা হচ্ছে যেটা গণনা করা যায়, ঠিক আছে? আর নন কাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। এখন এই উদাহরণ দিয়ে তুমি পরীক্ষায় বুঝতে পারবে না আসলে কোনটা কাউন্টেবল কোনটা নন কাউন্টেবল, কারণ এগুলো কনফিউজিং। সুতরাং আমি তোমাদের একটা পরামর্শ দিব, কাউন্টেবল নন কাউন্টেবল চেনার উপায় হচ্ছে যেগুলোকে আমরা প্লুরাল করতে পারি, যেগুলোকে আমরা বহুবচন করতে পারি ওগুলোই মূলত কাউন্টেবল, আর যেগুলোকে প্লুরাল করা যায় না ওগুলো হচ্ছে নন কাউন্টেবল। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন যদি বয়, তাহলে বয়কে কি প্লুরাল করা যায়? হ্যাঁ, প্লুরাল করা যায়, বয়েস হয়, তাহলে এটা কাউন্টেবল, এটা কাউন্টেবল, এখন তোমাকে বললাম ওয়াটার, হ্যাঁ, ওয়াটার মানে পানি, এটাকে তুমি S/S লাগাই যে কি ওয়াটার্স বলতে পারবা? এটা হয় না, তাহলে ওয়াটারকে তো ওয়াটার্স করা যায় না, তাহলে সেক্ষেত্রে ওয়াটারটা হচ্ছে নন কাউন্টেবল। এভাবে আমরা চিনতে পারি, হ্যাঁ, ওয়াটারটা হচ্ছে নন কাউন্টেবল। তাহলে এভাবে আমরা কাউন্টেবল এবং নন কাউন্টেবল বিষয়টা বুঝতে পারি। তাহলে যেমন মানি মানে টাকা, এখন মানি তো আর হয় না, MONEYS, এটা তো আর হয় না, তাহলে মানিটা হচ্ছে নন কাউন্টেবল। এভাবে আমরা কাউন্টেবল ও নন কাউন্টেবল খুব ইজিলি বুঝতে পারবো। আদারওয়াইজ ওই গণনা করা যায় না, হ্যাঁ, ওই হিসাবে কাউন্টেবল নন কাউন্টেবল চিনলে পরীক্ষা হলে বসে বসে কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে এখন নট মেনি এবং নট মাচ কখন বসে আসলে জিনিসটা বুঝতে পারছি। তো যখন এখানে নন কাউন্টেবল থাকবে তখন আমরা মাছ ইউজ করবো, যখন কাউন্টেবল থাকবে মেনি ইউজ করবো। এখন আবার উদাহরণটা একটু খেয়াল করো, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখন ফ্রেন্ডের সাথে S/S অ্যাড করে দিচ্ছে, তার মানে এটা কাউন্টেবল, ঠিক আছে? সেজন্য আমরা এখানে মেনি ইউজ করছি। আচ্ছা, এখন আমরা আরেকটা বাক্য দেখবো, দেখো সেটা হচ্ছে এরকম, আই হ্যাভ এ লিটল রাইস, আই হ্যাভ এ লিটল রাইস। তো এটা আমরা নেগেটিভ করি, তাহলে আই হ্যাভ লিখলাম, তাহলে এটার পরে লিখবো নট মেনি অথবা নট মাচ। এখন রাইস এটা কি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল? এটা হচ্ছে নন কাউন্টেবল, কারণ রাইসকে এভাবে লেখা যায় না, রাইসেস লেখা যায় না, আমরা কখনো লিখি নেই, হ্যাঁ, এই জিনিসটার সাথে আমরা বেশি পরিচিত, এটা নন কাউন্টেবল। যেহেতু নন কাউন্টেবল তাহলে এখানে লিখবো আই হ্যাভ নট মাচ রাইস, হ্যাঁ, নট মেনি না, নট মাচ, আই হ্যাভ নট মাচ রাইস, এভাবে লিখবো। সো আজকে মোটামুটি চেষ্টা করছি অ্যাফার্মেটিভ নেগেটিভের যেগুলো বেসিক রুলস আছে সেগুলো আলোচনা করার। তো ক্লাসটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি এটা দীর্ঘায়িত করতেছি না, বাকি রুলসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। একটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ যারা ইংরেজি কথা বলি তা বেশিরভাগই ভুলভাল ইংরেজি বলি। তো আমার কথা হচ্ছে বলতে না পারলে দরকার হলে বলবো না, কিন্তু ভুল বলার তো কোনো প্রয়োজন নেই। অ্যাটলিস্ট বেসিক যে বিষয়গুলো, মাছ কোথায় বসাতে হয়, মেনি কোথায় বসাতে হয়, এগুলো তো একদম কমন সেন্স। এগুলোর মধ্যে আমরা অনেকে ভুল করি আমাদের কমেন্ট বিভিন্ন জায়গায় লেখার সময়, কথা বলার সময়। আই হ্যাভ নট মাচ রাইস, আই হ্যাভ নট মেনি রাইস। তো তোমার মনে হতে পারে এটা তো মাছ এবং মেনির মধ্যে কোনো পার্থক্য নেই, মাছ মানি অনেক, মেনি মানি অনেক, কিন্তু না, এখানে এগুলো ইউজটা আমাদের ব্যবহারটা জানতে হবে। আর এটা রুলস না, এটা হচ্ছে তুমি যত বেশি ইংরেজি ভাষাকে প্র্যাকটিস করবে তত বেশি তুমি এটাকে আয়ত্ত আনতে পারবে। তো আজকে এতটুকু থাকবে, ধন্যবাদ সবাইকে।